পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন যা শুনলে যে কারো শরীরে শীতল স্রোত বয়ে যেতে পারে। আরও বিস্ময়কর বিষয় হলো এই সতর্ক বার্তাটি কোনো ছোট বা দুর্বল দেশের সেনাপ্রধানের মুখ থেকে আসেনি। এটি এসেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতার কাছ থেকে, যে দেশ প্রতি বছর প্রায় $886 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে, যার হাতে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি। সেই দেশের সামরিক নেতৃত্ব এখন প্রকাশ্যে স্বীকার করছে যে একটি নতুন ধরনের অস্ত্রের বিরুদ্ধে তাদের কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এখনও নেই। প্রশ্ন হলো, এমন কি অস্ত্র আবির্ভূত হয়েছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও উদ্বিগ্ন করে তুলেছে? কেন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের বড় পরাশক্তিগুলো এই প্রযুক্তির পেছনে বিপুল অর্থ ও সম্পদ বিনিয়োগ করছে? আর এই অস্ত্র কি ভবিষ্যতে যুদ্ধের নিয়ম বদলে দিতে যাচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে যদি আমরা একটু বিষয় লক্ষ্য করি, তবে দেখব পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলোর ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র করছে, চীন করছে, রাশিয়া করছে, এমনকি উত্তর কোরিয়াও করছে। আর এই পরীক্ষাগুলোর মাঝখানে একটা চমকপ্রদ এবং ভয়ঙ্কর কমন ফ্যাক্ট লুকিয়ে রয়েছে। প্রতিটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, এটা এক সুপরিকল্পিত এবং চরম প্রতিযোগিতা। সামরিক বিশ্লেষকরা যেন বলছেন, নতুন প্রজন্মের এই অস্ত্র দৌড়, যেটা শীতল যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার চেয়েও চরম বিপজ্জনক। কিন্তু হঠাৎ সবাই একই সঙ্গে এই একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে এত মরিয়া কেন? এর উত্তরটা বুঝতে হলে আগে বুঝতে হবে প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আসলে কি সমস্যা তৈরি করেছে। এতদিন পরাশক্তিগুলোর হাতে যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, সেগুলো নিয়ে একটা ভারসাম্য কাজ করছে। তুমি আমাকে মারলে আমি তোমাকে মারবো, এই নীতির কেউ কারো দিকে ক্ষেপণাস্ত্র ছুটত না। একে বলা হতো ম্যাট, মিউচুয়াল সিওর ডিট্রাকশন। কিন্তু এই ভারসাম্যের একটা বড় ফাটল রয়েছে। কারণটা হলো, প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো অজয় নয়। আমেরিকার TH-3, ইসরায়েলের অ্যারো-3, রাশিয়ার S-400 এই সিস্টেমগুলো প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মাঝপথ ধরতে পারে, ধ্বংস করতে পারে। মানে আপনি যদি পুরো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ছোড়েন, আপনাকে প্রতিপক্ষ সেটা আসার আগে শেষ করে দিতে পারে। এই পুরো সামরিক হিসাবটা পাল্টে দিয়েছে, কারণ এখন শুধু ক্ষেপণাস্ত্র থাকলেই হচ্ছে না, এমন ক্ষেপণাস্ত্র লাগবে যেটা কেউ আটকাতে পারবে না। আর ঠিক এই শূন্যস্থান পূরণ করতে এসেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, সংখ্যাটা একবার মাথায় নিন, শব্দের গতি প্রতি সেকেন্ডে 343 মিটার। আধুনিক যুদ্ধ বিমানের চেয়েও দ্রুত উঠতে পারে, সেটাকে বলা হয় সুপারসনিক। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে শব্দের 5 থেকে 9 গুণ গতিতে। ম্যাক 5 থেকে ম্যাক 9 প্রতি সেকেন্ডে প্রায় 5 মাইল পথ অতিক্রম করতে পারে। এটা কতটা দ্রুত সেটা বোঝার জন্য একটা উদাহরণ দিলেই বুঝবেন। ঢাকা থেকে দিল্লির সরাসরি দূরত্ব মোটামুটি 1500 কিলোমিটার। একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 3 মিনিটেরও বেশি। 3 মিনিটই আপনি একটা কফি বানানোর আগে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে আঘাত হানবে। কিন্তু শুধু গতি এর একমাত্র শক্তি নয়, আসল ভয়ঙ্কর বৈশিষ্ট্য অন্য জায়গায়। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রকেটের মতো ছোড়া হয়েছে, উপরে উঠে মহাকাশের কাছাকাছি পৌঁছয়, তারপর এটা নির্দিষ্ট বাঁকের পথে গিয়ে নেমে আসে। এই পথটা মোটামুটি অনুমানযোগ্য। স্যাটেলাইট এবং রাডার সিস্টেমে এই গতি ধরতে পারে, তাই মাঝপথে ইন্টারসেপ্ট করা সম্ভব হয়। নিউ ইয়র্ক টাইমসের একটা বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট সতর্কতাকে এড়াতে পারে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আঘাত হানতে পারে। মানে আপনি বুঝে ওঠার আগে সব শেষ। আর এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আরও একটা দিক রয়েছে যেটা সামরিক বিশ্বলোকের ঘুম কেড়ে নিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানো সম্ভব, শুধু একটা নয়, একাধিক। একটু ভাবুন, শব্দের প্রায় 9 গুণ গতিতে ছুটে আসা একটা ক্ষেপণাস্ত্র কোনো রাডারে ধরতে পারছে না, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বাধা দিতে পারছে না, আর তার ভেতরে বসানো রয়েছে পারমাণবিক বোমা। এর মানে হলো, তাত্ত্বিকভাবে মাত্র কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মতো একটা মহাদেশীয় দেশকে কয়েক মিনিটের মধ্যেই পঙ্গু করে দেওয়া সম্ভব। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস এজেন্সির শিকাগো, প্রতিটি শহরের সাথেই আঘাত, কোনো পূর্ব সতর্কতা নেই, কোনো প্রতিরোধ নেই। এই পরিস্থিতিতে সামরিক ভাষায় বলা হয় ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি, প্রথম আঘাতে প্রতিপক্ষকে শেষ করার সক্ষমতা। আর ঠিক এই সক্ষমতা অর্জনের দৌড়ে এখন পৃথিবীর পরাশক্তিগুলো
মরিয়া হয়ে উঠেছে, কিন্তু এখন বিষয়টা আরও জটিল হয়ে গিয়েছে। হাইপারসনিক প্রযুক্তির আলোচনায় সবচেয়ে অপ্রত্যাশিত নাম হলো ইরান। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেগুলোর গতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটা উদ্বেগজনক সিদ্ধান্তে পৌঁছেছে। ইরান হাইপারসনিক প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র, যেটাকে তারা হাইপারসনিক বলে দাবি করেছে, সেটা যদি সত্যি কার্যকর হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আমূল বদলে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের সামরিক শ্রেষ্ঠত্বের একটা বড় ভিত্তি হলো তাদের আয়রন ডোম এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমগুলো প্রচলিত ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম এটা ধরতে পারে না। অ্যারো সিস্টেমেও এটা আটকাতে পারে না, কারণ এই সিস্টেমগুলো এমন গতি এবং গতিপথ পরিবর্তনের জন্য ডিজাইন করা হয়নি। আর সেই কারণেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এতটা উদ্বিগ্ন। কিন্তু ইরান পাশাপাশি আরও একটা দেশের নাম রয়েছে যেটা কম আলোচিত হলেও সমানে উদ্বেগজনক। উত্তর কোরিয়াকে অনেকেই তামাশার চোখে দেখেন, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। পিয়ংইয়ং সম্প্রতি দাবি করেছেন যে হোয়াংফো-16 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। পশ্চিমা বিশ্লেষকরা এটা নিয়ে দ্বিমত পোষণ করলেও একটা বিষয় স্বীকার করেছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে গত 5 বছরে যে গতিতে উন্নত হয়েছে সেটা আশ্চর্যজনক। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, উত্তর কোরিয়া কি এই প্রযুক্তিতে একা তৈরি করেছে নাকি তাদেরকেও সহায়তা করেছে? একটা বিষয় আলোচনা করা দরকার, যেটা নিয়ে পেন্টাগনের ভেতরে গুরুত্বপূর্ণ বিতর্ক চলছে। আমেরিকার সামরিক শক্তির সবচেয়ে বড় প্রতীক হলো তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের বহর। 11টি সুপার ক্যারিয়ার, প্রতিটার নির্মাণ খরচ $13 বিলিয়ন বেশি। পরিচালনার খরচ হলে প্রতিটা ক্যারিয়ারের জীবনকালে খরচ প্রায় $30 বিলিয়ন। এতদিন এই শক্তিগুলো ছিল আমেরিকার শক্তি প্রদর্শনের মূল হাতিয়ার। কোন অঞ্চলে আঘাত হলে আমেরিকা একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে দিতে পারবে, ব্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই পুরো হিসেবটা উল্টে দিয়েছে। চীনের DF-21 ডিকে বলা হচ্ছে ক্যারিয়ার কিলার। এটা যদি হাইপারসনিক গতি অর্জন করে তাহলে আমেরিকার কোনো ক্যারিয়ার গ্রুপ পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন উপকূলের কাছাকাছি যাওয়ার ঝুঁকি নিতে পারবে না। একটা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমেরিকার পুরো নৌকৌশলকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, $1 ট্রিলিয়ন নিয়োগকে ঝুঁকিতে ফেলেছে। আর এই কারণেই পেন্টাগনের ভেতরে একটা বিতর্ক চলছে, এত টাকার ক্যারিয়ার খরচ করার মানে আছে কিনা যদি একটা ক্ষেপণাস্ত্র সেটাকে মিনিটে ধ্বংস করে দিতে পারে। এবার আসা যাক পুরো আলোচনার সবচেয়ে অস্বস্তিকর অংশে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর মতো কোনো কার্যকর প্রযুক্তি এই মুহূর্তে পৃথিবীতে নেই। এটা আমি বলছি না, এটা বলছে আমেরিকার সেনাপ্রধান। তিনি পরিষ্কারভাবে বলছেন, আমরা জানি না কিভাবে এই হুমকি মোকাবেলা করব, এবং এখানে একটি আরও ভয়ঙ্কর বিদ্রুপ রয়েছে, যেটা দেশের এই ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তারা নিজেরাও জানে না যে কিভাবে এটাকে আটকাতে হবে। মানে রাশিয়া হাইপারসনিক মিসাইল বানিয়েছে, কিন্তু চীন যদি রাশিয়ার দিকে হাইপারসনিক মিসাইল ছোড়ে, রাশিয়াও কোনো উত্তর নেই। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো এমন একটা অস্ত্র তৈরি করেছে যেটা থেকে তাদের নিজেদের রক্ষা করতে পারবে না। এটাকে অস্ত্রের দৌড় বলা যায়, এটাকে পাগলামি বলা যায়। পরবর্তী কয়েক বছরে এই প্রতিযোগিতা কোন দিকে মন নেয় সেটা এখন বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি কোনো দুর্ঘটনা বা ভুল হিসেবে অস্ত্রের ব্যবহার হয়, তাহলে এর পরিণতি শুধু এটাকে দেশের সীমানাবদ্ধ থাকবে না, পুরো মানব সভ্যতার ভবিষ্যতে ঝুঁকে পড়বে। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হাইপারসনিক অস্ত্র দৌড়ে কি নতুন বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটা শান্তি রক্ষার নতুন হাতিয়ার?